প্রিয় দর্শক, ইস্পানি মির্জা বসু প্রার্থীতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা আলোচনা করব রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল আলী আস্থা বিএনপির। আমরা প্রত্যেকে দেখেছি যে বিএনপি ইতোমধ্যেই রাষ্ট্রপতির মনোনয়নের জন্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির সম্মানিত মহাসচিব, সাবেক মহাসচিব, তার নামে মনোনয়নপত্র তারা জমা দিয়েছেন। আমরা অতিথি হিসেবে আজকে যাকে আমন্ত্রণ জানিয়েছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিভাগের এবং গুরুত্বপূর্ণ শিক্ষক, সমাজচিন্তক, বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর বোরহানুদ্দিন খানকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। ডক্টর বোরহানুদ্দিন খান স্যার, আপনাকে স্বাগত জানাই। দীর্ঘদিন পর আপনি টেলিভিশন অনুষ্ঠানে, বিশেষ করে টক শোতে অংশগ্রহণ করবার জন্য। আমরা এই 13.5 বছর পর 13.5 বছর পর, প্রিয় দর্শক জানিয়ে রাখি, প্রায় 13.5 বছর পর ডক্টর বোরহানুদ্দিন খান তিনি টেলিভিশন টক শোতে তিনি অংশগ্রহণ করছেন। এই জন্য এটিএন বাংলার পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাই। থ্যাংক ইউ। দর্শক, আমরা প্রত্যেকে জানি 23তম রাষ্ট্রপতি হওয়ার পথে বিএনপির বিদায়ী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি রাষ্ট্রপতি পদে ক্ষমতাসীন বিএনপির প্রার্থী হিসেবে বৃহস্পতিবার তার নামে নমিনেশন পেপার জমা দেওয়া হয়েছে। এবং আমরা প্রত্যেকে যদি সংসদে বিএনপির প্রায় 2/3 আসন রয়েছে, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বিএনপি এবারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রায় 15 বছর পর তারা এই নির্বাচনে অংশগ্রহণ করে তারা জয়লাভ করেছে, সরকার গঠন করেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান থেকে চেয়ারম্যানের দায়িত্ব পেয়ে জনাব তারেক রহমান তিনি মাননীয় প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। সে অবস্থায় আমরা দেখেছি এই 16 বছরের দায়িত্ব পালন করেন মহাসচিবের মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারকে বিএনপির পক্ষ থেকে তারা তাদের যে কমিটি রয়েছে, স্থায়ী কমিটি, সকলের সিদ্ধান্ত মোতাবেক মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তার নেতৃত্বে গঠিত যে কমিটি ছিল, সেই কমিটি আমরা দেখেছি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উপরই তারা আস্থা রেখেছেন। এবং সে কারণের জন্য আমি ডক্টর বোরহানুদ্দিন খান জাহাঙ্গীর আপনার কাছে প্রথমে যে বিষয়টা আসতে চাই, শিক্ষকতা, তারপর হচ্ছে গিয়ে ছাত্র রাজনীতি, শিক্ষকতা, পৌরসভার চেয়ারম্যান, প্রতিমন্ত্রী, মন্ত্রী, এবং এবারে এসে তিনি এলজিআরডি মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়, এবং সর্বশেষ যেটি সেটি বৃহস্পতিবার তিনি রাষ্ট্রপতির মনোনয়ন পেয়ে তিনি এখন রাষ্ট্রপতি হওয়ার অপেক্ষায় রয়েছেন। আপনি মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রের অভিভাবক হতে যাচ্ছেন। শুধুমাত্র বিএনপি নয়, দেশের গণতন্ত্রকামী প্রত্যেকটি মানুষই কিন্তু এই বিষয়কে সাধুবাদ জানাচ্ছে যে বিএনপি তাদের নির্বুদ্ধিতার পরিচয় দেয়নি। তারা যোগ্য ব্যক্তিকে, তারা বিজ্ঞ ব্যক্তিকে, যারা সৎ ব্যক্তিকে তারা মনোনয়ন দিয়েছে। আপনি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, তারপরে সংগ্রামী জীবনকে আপনি কীভাবে দেখেন? জনাব মির্জা ফখরুল ইসলাম রাজনীতিবিদ হিসাবে একটি অনন্য উদাহরণ। উনি 1960 সালের যে 60s দিকে উনি যখন ছাত্র ছিলেন অর্থনীতি বিভাগে, সে সময় উনি মূলত ছাত্র ইউনিয়নের রাজনীতিতে ছিলেন এবং SM হলের উনি সেক্রেটারি ছিলেন। পরবর্তীকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উনি সভাপতিও হন। ছাত্র জীবন শেষ করে উনি শিক্ষকতা যান, সরকারি চাকরিতে যান, ঢাকা কলেজে ছিলেন এবং পরে কোনো এক সময় উনি কিন্তু আমাদের উপপ্রধানমন্ত্রী এসেবারি এটি তার পিএসও ছিলেন এবং উনি তার শিক্ষকতা জীবন এবং পরবর্তীকালে একজন রাজনীতিবিদের সাথে ক্লোজলি থাকা, এবং পরবর্তীকালে উনি এই যেহেতু ওনার বাবা একজন রাজনীতিবিদ ছিলেন, ওনাদের পরিবার কিন্তু দীর্ঘদিনের ওনার বাবা মন্ত্রী ছিলেন, ওনার চাচাও মন্ত্রী ছিলেন মির্জা গোলাম হাফিজ, ওনার একই পরিবারের থেকে ওনারা এসেছেন। সো ওনার এই 86 সালে উনি সরকারি চাকরি ছেড়ে দেন, ছেড়ে দিয়ে উনি ঠাকুরগাঁয়ে চলে যান এবং সেখানে উনি প্রথম 1988-এ পৌরসভা নির্বাচন করেন এবং সেখানে উনি চেয়ারম্যান নির্বাচিত হন এবং এরপরে উনি 90 সালে বিএনপিতে যোগদান করেন এবং ঠাকুরগাঁ জেলার উনি বিএনপি সভাপতি হন 1992 সালে। তাহলে ছাত্র রাজনীতি থেকে পেশাজীবী, পেশাজীবী থেকে স্থানীয় রাজনীতি, স্থানীয় রাজনীতি থেকে জাতীয় রাজনীতি, বর্ণাঢ্য। এই ঠাকুরগাঁয়ের যখন উনি সভাপতি ছিলেন বিএনপির, এরপরে কিন্তু উনি 2001 সালে নির্বাচন করলেন, এমপি হলেন এবং তখন উনি কিন্তু এই দুটো মন্ত্রণালয়ে উনি দায়িত্ব পালন করেন। একটা হলো কৃষি, আরেকটি হলো বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। এরপরে উনি 2011 সালে ভারপ্রাপ্ত মহাসচিব হন এবং সেটি খন্দকার দেলোয়ার সাহেবের পরে। আপনার নিশ্চয়ই মনে আছে যে বিএনপির প্রথম মহাসচিব ছিলেন জনাব বদরুদ্দোজা চৌধুরী, দীর্ঘদিন ছিলেন উনি।
এরপরে আমাদের কর্নেল মুস্তাফিজুর রহমান আসলেন, জনাব ওবায়দুর রহমান সাহেব আসলেন, তারপরে আমাদের ওনার নামটা হলো মান্নান ভূঁইয়ার আগে আসলেন সালাম তালুকদার, তারপর মান্নান ভূঁইয়া আসলেন। এরা মান্নান ভূঁইয়া সাহেব, সালাম তালুকদার এবং বদরুদ্দোজা সাহেব বেশ অনেক দিনই ছিলেন ওনারা, বাট মির্জা ফখরুল ব্রোক অল রেকর্ডস। উনি 15 বছরের বেশি উনি এই সেক্রেটারি জেনারেল থাকলেন, প্রথমে ভারপ্রাপ্ত, পরে 16 সালে উনি পূর্ণাঙ্গভাবে আসলেন। এবং উনি যে সময়ে দায়িত্বটা পেলেন অত্যন্ত একটি ভিন্ন সময়। সে সময় আমাদের যে 8-এর যে নির্বাচন হলো, 8-এর নির্বাচনের পরেই 11 সালে কিন্তু পঞ্চদশ সংশোধনের মাধ্যমে সংবিধানে একটা ব্যাপক পরিবর্তন আসলো। এবং ওই সংবিধানের সংশোধনের মাধ্যমেই কিন্তু রাজনীতিটা ঘুরে গেল, কেয়ারটেকার গভর্নমেন্ট চলে গেল, এবং আরও অনেকগুলি বিধান আসলো যা কিনা রাষ্ট্র ক্ষমতাকে কুক্ষিগত করার একটা চেষ্টা সেই সময়কার সরকারের। সেই সময় কিন্তু উনি বিরোধী দলে, তো ওনার সময়টা কিন্তু অতটা সুবিধাজনক ছিল না। বাট এর আগে কিন্তু যদি আপনি আরও আগে ফিরে যান, এই যে 1/11, সেটা কিন্তু আরও কষ্টকর ছিল। সে সময় আপনি দেখবেন যে বিএনপির একটা গ্রুপ কিন্তু সংস্কারবাদী হয়ে গিয়েছিল, এবং সে সময় কিন্তু যারা মির্জা ফখরুল তার প্রজ্ঞা দিয়ে, তার ক্যারিসমা দিয়ে নিজে এবং তার দলের লোকদেরকে উনি কিন্তু এক জায়গায় রেখেছিলেন। উনাকে কিন্তু ওনার জায়গা থেকে কেউ সরাতে পারেনি। তো সেই দিক থেকে মানে মির্জা ফখরুলের এই যে উত্তরণ বা এই যে নমিনেশন নিঃসন্দেহে একটি বিএনপির জন্য একটি ভালো পদক্ষেপ, এবং সত্যি সত্যি কিন্তু উনি এটা ডিজার্ভ করেন। আপনি 11-এর কথা বলছিলেন, আমরা 11-এর দিকে যদি একটু তাকাই, সে সময় দুঃশাসনের যে দিনলিপি সেটি শুরু হয়েছিল, এবং যেটি 2008-এর যে নির্বাচনটি সেটিও কিন্তু এক ধরনের মেকানিজমের নির্বাচন ছিল। সেই নির্বাচনে কিভাবে আওয়ামী লীগকে ক্ষমতায় বসানো যায় সেটি কিন্তু পর্দার আড়াল থেকে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার সেখানে কাজ করেছিল। সেই 11-এর সময় কিন্তু -2 ফর্মুলা এবং -1 ফর্মুলা শেষের দিকে বেগম খালেদা জিয়াকে রাজনীতি থেকে সরিয়ে রাখবার যে অপচেষ্টা, সে অপচেষ্টায় কিন্তু সেনা সমর্থিত সরকার তারা করেছে, এবং পরবর্তীত শেখ হাসিনার শাসনামল তো আমরা দেখেছি। সেই সময় বেগম খালেদা জিয়া গ্রেফতার হলেন, এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আপনি বলছিলেন যে সংস্কারের পক্ষে কিছু লোক দলের ভিতরে তারা একটা অন্তকুন্দল করবার চেষ্টা করলো, এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের সাথে, নেতৃত্বের সাথে কিন্তু তিনি বেইমানি করেননি। তিনি যদিও জনাব তারেক রহমান দেশের বাইরে যুগ্ম মহাসচিব ছিলেন, সিনিয়র যুগ্ম মহাসচিব ছিলেন জনাব তারেক রহমান, কিন্তু তখনও তিনি কিন্তু কোনোভাবেই সেই সংস্কারবাদী নামে, অর্থাৎ তারেক রহমান সাহেবের অবর্তমানে, কারণ তারেক রহমান সাহেব যখন বিদেশ চলে গেলেন বা যেতে বাধ্য হলেন, এবং ম্যাডামকে যখন হাউস অ্যারেস্ট করে রাখা হলো, সে সময় কিন্তু ম্যাডাম নাই, তারেক রহমান সাহেব নাই, তখন কিন্তু এরপরে উনিই ছিলেন কার্যত। তো উনি কিন্তু, আপনি যে কথাটা বললেন, উনি কিন্তু সত্যি এটার হাল ধরে রেখেছিলেন। এটা নিঃসন্দেহে এটা দেশ জাতি সবাই দেখেছে, আমরাও জানি। এবং তখন কিন্তু তিনিও কিন্তু জেলে গিয়েছেন সেই 11 সময়কার কথা। আমরা ইনফ্যাক্ট উনি কিন্তু মোট 11 বার জেলে গেছেন, যেটা আমি দেখলাম, এবং প্রায় 3.5 বছর উনি টোটাল জেল খেটেছেন ওনার লাইফে। একজন বয়োজ্যেষ্ঠ ব্যক্তি, তিনি এই ধরনের একটা জেল জুলুমের শিকার হয়েছেন, এবং কোথাও কিন্তু তিনি অকুতোভয় নেতৃত্বে তার যে অবদানের কথা সেটি নিশ্চয়ই মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, তার দলের সিনিয়র নেতৃবৃন্দ সেটি তারা মনে রেখেই কিন্তু তারা সেটিকে বিচক্ষণতার সাথে তাদের যে কার্যক্রম সেটি করেছেন। আমরা এই 11-এর প্রেক্ষাপট যেহেতু আসলো, আমরা একটু আসতে চাই, আমরা মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারের প্রসঙ্গে হয়তো আবার আসবো রাষ্ট্রপতি হিসেবে। আপনি আওয়ামী লীগের দুঃশাসনের সময়টাকে আপনি কীভাবে দেখেন? আর আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন, এবং কিভাবে কি হলো কোটা বিরোধী আন্দোলন থেকে এক দফার আন্দোলন চলে গেল, সেটাকে আপনি কীভাবে দেখেন? আসলে প্রথমে যেহেতু আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা বললেন, আমি 2006 থেকে 10 পর্যন্ত ঢাকা ইউনিভার্সিটি ল ফ্যাকাল্টির ডিন ছিলাম, এবং 2004 থেকে 2009-এর জানুয়ারি পর্যন্ত আমি প্রভোস্ট ছিলাম মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের। তো আমি যখন ডিন ছিলাম এবং আমরা যখন প্রভোস্ট ছিলাম, আমাদের যে প্রিন্সিপাল ছিল সহ অবস্থান, অর্থাৎ তখন ছাত্র দল থাকতো, ছাত্রলীগও থাকতো, এবং আমি প্রভোস্ট হিসেবে ছাত্রলীগের ছেলেদের তাদের হলে অবস্থান, তাদের রুমে অবস্থান আমি নিশ্চিত করেছি। বাট
2009 নির্বাচনের পরে এই তখনকার যে প্রশাসন, তাদের অবস্থান হলো যে ছাত্রদল হলে থাকবে না, ভেরি ওপেন পজিশন। এবং আপনি দেখবেন যে বিভিন্ন টিভি ইয়েতে দেখবেন যে বিভিন্ন পুলিশ অফিসাররাও বলতো যে বিএনপি জামাত রাস্তায় থাকতে পারবে না, ওরা কোনো কথা বলতে পারবে না। তো পুরা ভিশন মিশনটাই কিন্তু ভিন্ন ছিল। এবং পরবর্তীকালে যখন সংবিধান সংশোধনের মাধ্যমে কেয়ারটেকার গভর্নমেন্টে যখন সরিয়ে দিলেন তৎকালীন পার্লামেন্ট, তখন কিন্তু আওয়ামী লীগের যে তৃণমূল পর্যায়ে যারা ছিল তারা কিন্তু একটা মেসেজ পেয়ে গেল যে আমরা ক্ষমতায় আছি, আমরা ক্ষমতায় থাকব। সুতরাং এই মন মানসিকতাটাই কিন্তু পুরা গণতন্ত্রকে আস্তে আস্তে সম্পূর্ণ হরণের দিকে নিয়ে চলে গেল। এবং এর পরবর্তী ধারাবাহিকতায় আমরা 2024 গণ অভ্যুত্থান পর্যন্ত আমরা আসতে হলো এবং শেখ হাসিনাকে পালিয়ে যেতে হলো। এবং সেখানে এর পরপরই যে 14 যে নির্বাচন হলো, সেই নির্বাচন তো নির্বাচন নয়, 150-র উপরে কোনো বিনা প্রতিদ্বন্দ্বিতায় হলো। জাতীয় পার্টির সদস্যরা তাদের নমিনেশন প্রত্যাহার করলো, সেগুলা কিভাবে আবার ফিরে আসলো আমাদের বোধগম্য হয় না। এবং তখন কিন্তু আওয়ামী লীগ সরকার তখন বলেছিল যে এটা সংবিধান এর ধারাবাহিকতা রক্ষার নির্বাচন, এবং পত্রপত্রিকা মিডিয়াগুলোকে কিন্তু এগুলি প্রচার করা হয়েছিল যথেষ্টভাবে। কিন্তু খুব অদ্ভুত ব্যাপার, নির্বাচন হওয়ার 1 মাস পরেই দেখলাম যে এটা নিয়ে না মিডিয়া, না বিদেশি রাষ্ট্রদূতরা বা অন্য কেউ এটা নিয়ে আর কোনো কথা বলল না, অ্যাজ ইফ এই নির্বাচনটি বৈধ ছিল। এবং দেখলাম যে সব বিভিন্ন বিদেশের যারা স্টেক হোল্ডার্স, বিদেশি তারা এবং দেশি সবাই কিন্তু এই এক অর্থে অনির্বাচিত সরকারের সাথে কিন্তু যথারীতি কাজকর্ম শুরু করলো। এবং তারই ফলশ্রুতিতে পরবর্তীকালে যখন 2008-এর যে নির্বাচন, 18 যে নির্বাচন হয়, সেই নির্বাচন কিন্তু নির্বাচন হলো না, সেটা হয়ে গেল রাতের নির্বাচন। আমরা সবাই জানি আগের দিন নির্বাচন হয়ে গেল। অর্থাৎ ডেমোক্রেসির যে মূল মন্ত্র, সেটা কিন্তু আমরা আগেই পরিহার করেছিল সেই সরকার, যে কারণেই কিন্তু 18 নির্বাচন সঠিকভাবে হলো না। এবং ঠিক তার পরবর্তীকালে কিন্তু আপনি 24 নির্বাচনটা কিন্তু একইভাবে, যেটাকে আমরা ডামি নির্বাচন বলে থাকি, সেটি হয়ে গেল। এই দীর্ঘদিন যে নির্বাচন না হওয়ার যে কালচার, এই কালচার থেকেই কিন্তু মানুষের মধ্যে কিন্তু একটা অসন্তোষ ছিল সবসময়। কারণ মানুষকে কিন্তু এভাবে একটার পর একটা বার আপনি করে রাখবেন, সেটা কিন্তু সম্ভব না। কারণ ওই গণতন্ত্র থেকে কিন্তু আস্তে আস্তে সরকারের ফ্যাসিস্ট রূপটা কিন্তু আস্তে আস্তে অবভিয়াস হতে থাকলো। এই তখনই কিন্তু এই বিভিন্ন উছিলায় 18-তে ছাত্রদের আন্দোলন, পরবর্তীকালে সড়ক আন্দোলন, পরবর্তীকালে এই কোটা আন্দোলন থেকেই কিন্তু এই আজকের এই আমাদের এই গণতন্ত্রের উত্তরণ। তো 24-এর সেই দিনগুলোর কথা কি কিছু মনে আছে কিনা, বলবেন কিনা, শেয়ার করবেন কিনা? 24 কি হয়ে গেল, হল বন্ধ করে দেওয়া হলো? 24-এর দিন আমি একটু বলি। আমার বাড়ি, আমার যে কোয়ার্টারটা ভাইস চ্যান্সেলর বাসার ঠিক উত্তর দিকে, অর্থাৎ ব্রিটিশ কাউন্সিলে যে রাস্তা দিয়ে যেতে হয়। তো 15 তারিখে, 1 তারিখ থেকে ছাত্ররা অবস্থান করছিল। 15 তারিখে হঠাৎ ছাত্রলীগের একটা গ্রুপ ওই ভিসি বাসার সামনেই হঠাৎ তারা এসে ইনডিসক্রিমিনেটলি সবাইকে পেটাতে থাকে। এবং আমার ওয়াইফ প্রফেসর তাহমিনা গফুর, সেও ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক, সে কিন্তু সব নিজের চোখে দেখেছে। এবং আমার যে ড্রাইভার সেখানে ছিল, তখন আমি আমার ক্যাম্পাসে ছিলাম না, সে আমাকে চিৎকার করে ফোন করছে, স্যার আপনি আসেন, অ্যাজ ইফ আমি আসলে যেন থেমে যাবে। কারণ ও আমাকে প্রভোস্ট হিসাবে দেখেছে। জিয়া হলে যখন আমি প্রভোস্ট ছিলাম, ছাত্রদের বিরুদ্ধে মাঝে মধ্যে কোন্দল হতো, তো আমি সামনে গেলে ওরা আবার সরে যেত। তো ও আবেগে আমাকে ডাকছে যে স্যার আপনি আসেন। তা আমি ওকে বলছি আমি এসে কি করব। আমার স্ত্রীও চিৎকার করে কান্নাকাটি করছে। এবং আমার ওই 15 তারিখের পরে থেকে এই 5ই অগস্ট পর্যন্ত আমার স্ত্রী কিন্তু ঠিকমতো ঘুমাতে পারতেন না। আপনারা মিডিয়াতে যে নৃশংসতা দেখেছেন, যে মারপিট দেখেছেন, সে কিন্তু নিজের চোখে ওখানে দাঁড়িয়ে দেখেছে, এবং আমি পরবর্তীকালে দেখেছি। সো এই যে ছাত্রদের বিরুদ্ধে যে প্রশাসনিক যে ব্যবস্থা, সরকারি যে ব্যবস্থা, এটা অ্যাবসলিউটলি আনথিঙ্কেবল। এবং
15 তারিখের পরে 16 তারিখে সাইদের মৃত্যুর পরে 17 তারিখে কিন্তু ক্যাম্পাস খালি করে ফেললো তারা। এই ক্যাম্পাস খালি করাতেই কিন্তু ছাত্ররা সব ক্যাম্পাস থেকে বেরিয়ে পুরো ঢাকা শহরে, তখন প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্ররা চলে আসলো। যেটা হয় যে ইউনিভার্সিটি থেকে যখন কোনো আন্দোলনটা ক্যাম্পাস থেকে বেরিয়ে যাবে, এটা কিন্তু তখন আর ধরে রাখা সরকারের জন্য খুবই কঠিন। সেটাই কিন্তু ঘটেছে। আমরা যদি আবার একটু ফিরে আসি যারা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সেই প্রসঙ্গে যদি আসি, এখানে নানা কথা নানা বিষয় আমরা হয়তো জানবো। মির্জা ফখরুল ইসলাম আলমগীর একজন স্নিগ্ধতা মুগ্ধতায় ভরা একজন রাজনীতিবিদ, বর্ষিয়ান রাজনীতিবিদ, সততা নিষ্ঠা কোথাও কিন্তু তার ঘাটতি নেই। আমরা মির্জা ফখরুল ইসলাম রাষ্ট্রপতি যদি হয়, ভূ রাজনীতিতে তিনি কতখানি দক্ষতা দেখাতে পারবেন? যেহেতু আমরা সকলেই জানি যে বাংলাদেশ আমাদের পার্শ্ববর্তী দেশও, আমরা এই ভূ রাজনীতিতে নানাভাবে আমরা বিভিন্ন সময় নানা বিষয়ের চ্যালেঞ্জের মধ্যে থাকি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে গেলে আমরা ভূ রাজনীতির ক্ষেত্রে তিনি কতখানি ভূমিকা রাখতে পারবেন? ভেরি ইন্টারেস্টিং কোয়েশ্চেন। প্রথমে আমাদেরকে একটা জিনিস ভাবতে হবে যে প্রধান সংসদীয় গণতন্ত্রে রাষ্ট্রপতির কিন্তু ভূ রাজনীতির ক্ষেত্রে ভূমিকা কম থাকে। এটা ওয়েল সেট। বাট তার মানে এই নয় যে উনি কিছুই করতে পারবেন না। উনি একজন বর্ষিয়ান রাজনীতিবিদ এবং উনি একজন এমন একটা ব্যক্তি যিনি ছাত্র রাজনীতি থেকে, আমরা একটু আগে বলেছি যে হি বিকেম নট অনলি বিএনপির মহাসচিব, একটা সময় এসেছিল যেন উনি জনগণের মহাসচিব হয়ে দাঁড়িয়েছিলেন। কারণ তখন কিন্তু বিভিন্ন দলগুলি সেভাবে দানা বাঁধতে পারতো না। জামাত ওয়াজ নট অ্যালাউড টু ডু পলিটিক্স, এবং অনেক বাম রাজনীতি যারা করতেন তারাও কিন্তু ঠিকমতো কথা বলতে পারতেন না। সো মির্জা ফখরুল এই যে বিভিন্ন দলের ভিন্ন ভিন্ন যে মত ছিল, তাদের যে বিভিন্ন মতাদর্শ, এই মতাদর্শ ভিন্নতা থাকা সত্ত্বেও সকলেই কিন্তু বিএনপির সাথে তার নেতৃত্বে একসাথে কিন্তু যুগপৎ আন্দোলন করেছে। সুতরাং মির্জা ফখরুলের কিন্তু ওই ক্যারিসমা, ওই স্কিলটি আছে ব্যক্তি হিসাবে। সুতরাং যখন ওনার এই ক্যারিসমাটা, যখন উনি রাষ্ট্রপতি হিসাবে হবেন ইনশাল্লাহ, তখন এই যে সমস্ত রাষ্ট্র বাংলাদেশের উপর যাদের ইন্টারেস্ট আছে, তারা যখন রাষ্ট্রের বিভিন্ন লেভেলে তারা যখন ইন্টারাক্ট করবে, উনি প্রেসিডেন্ট হিসাবে কিন্তু তার ক্যারিসমেটিক যে ইয়েটি, সেটা কিন্তু উনি ইউজ করে অনেকটাই কিন্তু উনি এগিয়ে নিতে পারবেন। বাট সরাসরি কিন্তু ওনার ভূমিকা থাকবে না। ভূমিকা মূলত পররাষ্ট্রনীতি কি হচ্ছে আমাদের, তারপরে কিন্তু নির্ভর করবে। তবে পররাষ্ট্রনীতি কেমন হবে এইটি যদিও সরকার ঠিক করবে, তবে রাষ্ট্রপতি হিসাবে কিন্তু উনি প্রধানমন্ত্রী সাথে নিশ্চয়ই টাইম টু টাইম আলোচনা করতে পারেন, বা প্রধানমন্ত্রী যখন দেশের বাইরে কোনো জায়গায় ভিজিট করতে যান, ফিরে এসে কিন্তু উনি রাষ্ট্রপতিকে রিপোর্ট করেন। এটা ইউজুয়াল একটা প্র্যাকটিস ছিল, যদিও আমরা শাহাবুদ্দিন চুপ্পুর সময় সেটা আমরা দেখিনি, বাট আগামীতে নিশ্চয়ই আমরা দেখব। সুতরাং প্রধানমন্ত্রী যখন রাষ্ট্রপতির সাথে দেখা করতে যাবেন, তখন তারা কী নিয়ে আলোচনা করবেন? নিশ্চয়ই তারা আলোচনা করবেন দেশ কেমনভাবে চলছে, কি হওয়া দরকার, এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নিশ্চয়ই রাষ্ট্রপতির কাছ থেকে জানতে চাইবেন তার পারফরমেন্স কেমন হচ্ছে, তার কি করা উচিত। সুতরাং সেই সময় কিন্তু আমাদের মির্জা ফখরুল তার যে অভিজ্ঞতা, তার যে এক্সপিরিয়েন্স, সেটা দিয়ে কিন্তু তাকে নিশ্চয়ই আমাদের প্রধানমন্ত্রীকে সাহায্য করতে পারবে। এবং শুধু এটা নয়, এটা ছাড়াও উনি কিন্তু প্রেসিডেন্ট কিন্তু প্রধান বিচারপতির সাথেও কিন্তু মাঝে মধ্যে উনি মিটিং করতে পারেন, চাইতেই পারেন, ডাকতেই পারেন। এবং প্রধান বিচারপতিকেও কিন্তু উনি আইনের শাসন স্থাপন করার জন্য নানান বুদ্ধি পরামর্শ দিতে পারেন সোশ্যাল টক হিসাবে, যে কি করা দরকার, কি হচ্ছে, কেমন হচ্ছে। শুধু সেটা না, ধরেন এটা ছাড়াও রাষ্ট্রপতি হিসাবে আইনের শাসন বা আইন ঠিকমতো প্রণয়ন হচ্ছে কিনা তা দেখার কিন্তু ওনার একটা এখতিয়ার আছে। কারণ পার্লামেন্টে যখন কোনো আইন পাশ হবে, সে আইন কিন্তু সম্মতির জন্য তার কাছে যায়। যদি ওনার কাছে যদি মনে হয় এমন কোনো আইন হচ্ছে যা কিনা অগণতান্ত্রিক, যা কিনা কিছুটা স্বৈরাচারী অথবা রুল অফ লয়ের সাথে কনফ্লিক্ট করছে, সেই ক্ষেত্রে কিন্তু উনি ফেরত পাঠাতে পারেন। তার অবজারভেশন উনি দিতে পারেন। অবজারভেশন উনি দিতে পারেন, পার্লামেন্ট সেটা শুনতে বাধ্য না, কিন্তু সেটা নিয়ে আলোচনা হতে পারে। সুতরাং ওনার রোলটা কিন্তু উনি প্লে করতে পারবেন চাইলেই। যে আরেকটা বিষয়টা আসি, যে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান
আমরা যে মরহুম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মরহুমা বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান, এবং উনি বাংলাদেশে প্রথম নেমেই কিন্তু তার জুতা খুলে পায়ে মাটি রেখে মাটির প্রতি তিনি শ্রদ্ধা জানিয়েছেন এবং এই মাটিকে তিনি ভালোবেসে দেশে ফিরে এসেছেন। আমরা একটা বিষয় লক্ষ্য করি, সেটি আমরা সোশ্যাল মিডিয়ায় হোক বা মূল স্ট্রিম গণমাধ্যমে হোক, জনাব তারেক রহমান কিন্তু তার সিনিয়র নেতৃবৃন্দকে অত্যন্ত সম্মান করেন। আমি প্রায় সময় দেখেছি টেলিভিশনে বা গণমাধ্যমের মাধ্যমে বরাতে দেখেছি যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সিনিয়র নেতারা আসলে জনাব তারেক রহমান কিন্তু নিজেই উঠে দাঁড়িয়ে তাদেরকে সম্মান প্রদর্শন করবার চেষ্টা করেন। এই যে প্রধানমন্ত্রী বা বিগত শাসনামলের কথা তো আপনি নিশ্চয়ই জানেন, আমরা দেখেছি গিয়ে পায়ে ধরে সালাম করা, কদমবুচি করা, সব কিছু আমরা সে সময় দেখেছি। তো এই যে বর্তমান যিনি প্রধানমন্ত্রী, আমরা বলছিলাম মরহুমা বেগম খালেদা জিয়া শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান হিসেবে তিনি রাষ্ট্রের দায়িত্ব গ্রহণ করেছেন, সরকার দায়িত্ব গ্রহণ করেছেন, তার এই যে শ্রদ্ধাবোধের জায়গাটা, সেটাকে আপনি কীভাবে দেখেন? আমাদের প্রধানমন্ত্রী সম্পর্কে অনেকেরই একটা বিরূপ ধারণা ছিল। সেটা ওনার দীর্ঘদিন অনুপস্থিতির কারণে অথবা স্বৈরাচারের সরকারের অপপ্রচারের কারণে একটা ভিন্ন একটা মাইন্ডসেট তৈরি হয়েছিল মানুষের ভিতরে। বাট প্রধানমন্ত্রী যখন আমাদের তারেক রহমান সাহেব যখন ফিরে আসলেন, তার কথাবার্তা, তার চলাফেরা, দিস ইজ অ্যাবসলিউটলি অ্যামেজিং। এবং এটা শেখার আছে, আমাদের মতো মানুষেরও শেখার আছে, ছোটদের তো বটেই। আপনি দেখবেন যে উনি খুব সাদামাটাভাবে চলাফেরা করছেন, ওনার কথার ভিতরে ভদ্রতা, নম্রতা, অ্যারোগেন্স নাই। মানে আমি যদি কথা বলতে চাই, দেখা যাবে যে আমি অনেক উচ্চস্বরে কথা বলছি বা আমি কখনো ধমক দিয়ে কথা বলছি। আমি ওনার ভিতরে কিন্তু এই দেশে ফিরে আসার পরে উনি যে ধমক দিয়ে কথা বলতে পারেন বা চিৎকার করে কথা বলতে পারেন, সেটি কিন্তু আমার কাছে মনে হয়নি। ভেরি অ্যামিয়েবল পার্সোনালিটি। এবং উনি যত দিন যাচ্ছে ওনার কিন্তু রেটিংটা কিন্তু বাড়ছে। নির্বাচনের পরপরই এই যে প্রাইম মিনিস্টারের রেটিংটা বেড়ে যাওয়াটা, এটা কিন্তু একটা বিশাল জিনিস। রেটিং বলতে আমি জনপ্রিয়তার কথা বলছি। যে সমস্ত লোক তার ব্যাপারে সন্দেহ ছিল, তারা কিন্তু এখন সন্দেহ পোষণ করে না। তারা প্রত্যাশা করে যে উনি কিভাবে দেশটাকে ভালোর দিকে নিয়ে যাবে। তো সে অবস্থায় আমরা যদি আসি যে আবারও মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের সেই প্রসঙ্গে আসি যে তিনি রাষ্ট্রপতির দায়িত্ব নিলে কী হবে, এটি কি একটি বিষয়ে বিএনপি তার দলের নেতাকর্মীদের একটা বার্তা দিচ্ছে কিনা যে আপনি যদি সৎ থাকেন, আপনি যদি মহৎ থাকেন, আপনি যদি নির্ভীক থাকেন, তাহলে কিন্তু আপনার জন্য সরকারের পক্ষ থেকে ভবিষ্যতে, আমি পুরস্কার বলবো না, ভবিষ্যতে আপনার জন্য অনেক পথ খোলা থাকবে। এটি কি মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি হিসেবে মনোনয়ন দিয়ে বা রাষ্ট্রপতি হওয়ার সুযোগ করে দিয়ে সেটি কি দল নেতাকর্মীদের কোনো বার্তা দিচ্ছে কিনা? হ্যাঁ, ডেফিনেটলি, নিশ্চয়ই দিচ্ছে। আপনি আসলে উত্তরটা দিয়ে দিয়েছেন আর কি। যারা তারেক রহমানের সাথে মানুষজন কথা বললে বা উনি যখন বক্তৃতা দেন, মানুষজন খুব শোনেন, বিমোহিত হয়ে শোনেন। আমরা কিন্তু সেই 2009-এর পরের থেকে বা আরও আগে থেকে মির্জা ফখরুলকে কিন্তু আমরা শুনে আসতাম, মনোমুগ্ধের মতো শুনতাম, শুধু দল মত নির্বিশেষে। উনি খুব কম্পোজড, রুচিশীল, শব্দচয়নে যথেষ্ট সতর্ক, এবং উনি ওনার বক্তব্যের মাধ্যমে মানুষকে কিন্তু একটা ভালোবাসার দিকে নিয়ে যেতেন। তো 24-এর সর্বশেষ যখন উনি অ্যারেস্ট হলেন, তারপরে কিন্তু উনি যথেষ্ট অসুস্থ হয়ে যান। তারপরে আমরা মাঝে মধ্যে দেখেছি উনি একটু রাগান্বিত হচ্ছেন, কিন্তু তার আগে কিন্তু কখনো আমরা দেখিনি এটা তাকে হতে। তো সুতরাং মির্জা ফখরুল ইসলামের তার যে পার্সোনালিটি, তার যে ব্যক্তিত্ব, সেখান থেকে কিন্তু শেখার আছে, দেখার আছে। এবং বিএনপি যারা করে বা রাজনীতি ভবিষ্যতে করবে, তাদেরকে বুঝতে হবে যে রাজনীতিতে ক্লিন থাকতে হবে, রাজনীতিতে দলের প্রতি আস্থা রাখতে হবে, লেখাপড়ার জায়গাটা ঠিক রাখতে হবে। উনি একজন শিক্ষক ছিলেন, আমি একজন শিক্ষক, একজন প্রাক্তন শিক্ষক প্রধান রাষ্ট্রপতি হতে যাচ্ছেন, এটাও কিন্তু একটা বড় মেসেজ। উনি কিন্তু শুরু করেছেন শিক্ষকতা দিয়ে,
এবং ওনার শিক্ষকতাটা নিঃসন্দেহে ওনাকে যথেষ্ট কম্পোস্ট পার্সন হতে সাহায্য করেছে। সুতরাং বিএনপির ভবিষ্যতে যারা আছেন তারা নিশ্চয়ই এটি খেয়াল করবেন যে একটা ক্লিন রেকর্ড, দলের প্রতি আস্থা, তার লিডারদের প্রতি আস্থা, এটা তাদের থাকতে হবে। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুলেরই আস্থা বিএনপির। আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন ডক্টর বোরহানউদ্দিন খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক। আমরা একটা কথা যেটি বারবার এখন গণমাধ্যম সবাই বলবার চেষ্টা করছে, শিক্ষকতা থেকে রাজনীতি, রাজনীতি থেকে অনেক চড়াই উতরাই, জেল জুলুম, অনেক হুমকি ধামকিকে প্রতিহত করে বিএনপির শীর্ষ নেতাদের সাথে তিনি পরামর্শ করে যেভাবে দলকে টিকিয়ে রেখেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি 23তম রাষ্ট্রপতি হতে যাচ্ছেন। আমরা 11 সরকার বলি, আওয়ামী দুঃশাসনের কথা বলি, সবসময় কিন্তু তিনি তার শীর্ষ নেতৃত্বের প্রতি, মরহুমা বেগম খালেদা জিয়া, জনাব তারেক রহমান যখন দেশের বাইরে ছিলেন, সব কিছু মিলিয়ে তিনি কিন্তু বাংলাদেশের রাজনীতিতে একটা স্নিগ্ধতা, মুগ্ধতা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা আশা করব যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হিসাবে যখন আসবেন, বাংলাদেশের রাজনীতির সৌন্দর্য বর্ধনের ক্ষেত্রে সরকার ও রাষ্ট্রের মধ্যে যে সুসম্পর্ক, সে সম্পর্ক আরও বেশি তৈরি হবে। একই সাথে বাংলাদেশের রাজনীতির গুণগত মান পরিবর্তনে তিনি দেশের মানুষের জাতির অভিভাবক হিসাবে সে দায়িত্ব পালন করবার ক্ষেত্রে তিনি তার সততা নিষ্ঠা যেভাবে তিনি দিয়ে এসেছিলেন ইতিপূর্বে, সেই সততা নিষ্ঠার আরও বেশি উজ্জ্বল সাক্ষ্য রাখতে চেষ্টা করেন। প্রিয় দর্শক, আমরা একটা বিরতি যাচ্ছি। আবারও জানিয়ে রাখি, আমাদের সাথে রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলামী আস্থা বিএনপির এই আলোচনায় যুক্ত রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত আইন বিভাগের অধ্যাপক, অত্যন্ত গুণী ব্যক্তিত্ব, সমাজচিন্তক ডক্টর বোরহানউদ্দিন খান। আমরা অল্প কিছুক্ষণের মধ্যে আবার ফিরে আসছি। ইসমানী মির্জাপুর শুভরাত্রিতে ফিরে এসেছি। আমরা কথা বলছিলাম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুলের আস্থা বিএনপিতে, এবং আজকে অতিথি হিসেবে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ডক্টর বোরহানউদ্দিন খান। দীর্ঘ 13.5 বছর পর তিনি টেলিভিশনের এই আলোচনা অনুষ্ঠানে যুক্ত হয়েছেন। আমরা শুরুতেই ওনাকে অভিনন্দন জানিয়েছিলাম এই সুযোগটি আমাকে করে দেওয়ার জন্য। স্যার, একটা বিষয় একটু আসি। রাজনীতিতে মত থাকবে, দ্বিমত থাকবে, মত দ্বিমতই তো সৌন্দর্য, এবং সেখানে সরকারি দলের ভুল ত্রুটি ধরিয়ে দেবার কাজই থাকে হচ্ছে বিরোধী দলের। কিন্তু বিগত সময়ে শাসনামলে আমরা দেখেছি যে জাতীয় সংসদে একক ব্যক্তির স্তুতি হতো, একক ব্যক্তি নিয়ে বন্দনা হতো। সেটি কিন্তু এবারে সংসদে এসে সেটা আমরা দেখতে পাইনি। আমরা দেখেছি যারা বিরোধী দলে আছে তারাও কিন্তু সরকারের বিপক্ষে নানা রকমভাবে তাদের মতামত তুলে ধরবার চেষ্টা করছেন, ওয়াকআউট করছেন, সব কিছু করছেন। এবং এবারে যে সংসদটিকে আমরা দেখেছি ব্যারিস্টার কায়সার কামাল, যিনি ডেপুটি স্পিকার, 30 বছর মজদুমের সংসদ, মানে প্রত্যেকটি ব্যক্তি কোনো না কোনোভাবে জেল জুলুম, গুম, নানা আওয়ামী দুঃশাসনের সেই যে প্রতিঘাত থেকে সেখান থেকে ফিরে এসে সংসদে এসেছেন। আমরা এই জায়গাটাতে যদি একটু আসি যে মির্জা ফখরুল ইসলাম একজন মজলুম জননেতা, তিনি সংসদে যাচ্ছেন, সংসদ থেকে এখন তিনি রাষ্ট্রপতি হচ্ছেন। মজলুম জননেতা হিসাবে তিনি কি অন্যের দুঃখ কষ্ট কি বুঝতে পারবেন কিনা, যে যেভাবে জেল জুলুম অত্যাচার তার এবং তাদের প্রতি করা হয়েছিল, সেই জায়গাটা কীভাবে দেখেন? আমি ইতিপূর্বে আপনাকে বলেছি যে উনি 11 বার জেলে গিয়েছেন এবং 3.5 বছর উনি জেল খেটেছেন, এবং ওনাকে কিন্তু অনেক শত শত মামলার উনি কিন্তু আসামি ছিলেন, এবং উনি রাজপথ থেকেই কিন্তু আজকে এই রাষ্ট্রপতি হতে চলেছেন। তো সুতরাং ওনার সব ধরনের অভিজ্ঞতা আছে, উনি এটা ভুলে যাবেন এটা আমরা বিশ্বাস করি না। ওনার নিশ্চয়ই ওনার মনে থাকবে, এবং উনি রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ওনার যে অভিজ্ঞতা যেটা হয়েছে এই দীর্ঘ এত বছরে, সেটা উনি কাজে লাগাবেন ইনশাল্লাহ। আমরা দেখেছি যে বিরোধী দলের পক্ষ থেকে 11 দলীয় জোটের নেতাদের তাদের একজন সমর্থিত রাষ্ট্রপতি নির্বাচনের জন্য তারা দিয়েছেন, এবং তারা একটা কথা বলেছেন যে গণতন্ত্রের সৌন্দর্য প্রতিযোগিতার ধারা বজায় রাখতে পরাজয়ের সম্ভাবনার জন্য আমরা প্রার্থী দিয়েছি। আপনি নিশ্চয় জানেন যে 1991 সনে একবার রাষ্ট্রপতি নির্বাচন হয়েছে, সেই প্রেক্ষাপটটা হয়তো জানেন, এবং পরবর্তীতে কখনোই রাষ্ট্রপতি নির্বাচন হয়নি। জামায়াত ইসলামের যে বক্তব্যটি বলছেন প্রতিযোগিতার ধারা বজায় রাখতেই, আমরা খানিক আগে আলোচনা করছিলাম যে আমিডামের নির্বাচন, রাতের নির্বাচন, বিনা ভোটে নির্বাচন। তো জামায়াত ইসলাম যে তাদের একজন ক্যান্ডিডেট দিয়েছে, এবং তারা যে বলছেন যে প্রতিযোগিতা এবং পরাজয় যেন গণতন্ত্রের সৌন্দর্যের জন্য তারা একজন প্রার্থী দিয়েছেন, সেটাকে আপনি কীভাবে দেখেন? নিঃসন্দেহে তাদের এই বক্তব্য সঠিক। এটার পাশাপাশি আমাদের আরও কিছু দেখতে হবে যে এটা এই প্রতিযোগিতার ক্ষেত্রে এটা বোঝা যায়
যে পার্লামেন্ট শুধু অনুমোদনের জন্য নয়, পার্লামেন্ট হচ্ছে মত প্রকাশের। অর্থাৎ জামাতে ইসলামী বা অন্যান্য দল, বিরোধী দল, তারা নিশ্চিত জানছেন যে তাদের ক্যান্ডিডেট পাশ করতে পারবে না, তারপরেও তারা ক্যান্ডিডেট দিচ্ছেন। তাদের যে ভিন্ন মত, তাদের যে ভিন্ন মতাদর্শ, সেটা তারা দেখাচ্ছেন। এবং এটাই কিন্তু গণতন্ত্র। অর্থাৎ 5ই অগস্টের পরে যে গণতান্ত্রিক ধারাটা শুরু হয়েছে, সেটারই কিন্তু প্রতিফলন হচ্ছে এই বিরোধী দলের রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করা। এবং এটাকে নিশ্চয়ই আমরা মনে করি গণতন্ত্রের সৌন্দর্যের কথা বলছি, সেটাই আমরা অ্যাবসলিউটলি আমরা সেটার প্রত্যাশা করতে চাই। আমরা রাষ্ট্রের অভিভাবক হতে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা রাষ্ট্র এবং সরকারের মধ্যে একটা সেতু বন্ধন খুব জরুরি থাকে, এবং সেক্ষেত্রে মির্জা ফখরুল রাষ্ট্র এবং সরকারের সেতু বন্ধনের ক্ষেত্রে আপনি বলছিলেন বা আমরাও বলছিলাম যে যখন মাননীয় প্রধানমন্ত্রী দেশের বাইরে যান, গুরুত্বপূর্ণ সময় কিন্তু রাষ্ট্রপতির সাথে আলোচনা করতে যান, সেই সেতু বন্ধন তৈরিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার প্রজ্ঞা, তার সততা দিয়ে কতখানি এই সেতু বন্ধন তৈরি করতে পারবে? The chemistry between the Prime Minister and Mirza Fakhrul is excellent. আমরা নিজেরাই দেখতে পাই, বুঝতে পারি, যেহেতু তাদের কেমিস্ট্রিটা খুব ভালো। সুতরাং আমি নিশ্চিত যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির কাছ থেকে বিভিন্ন সময় অনানুষ্ঠানিকভাবে পরামর্শ নেবেন। যদিও আমাদের সাংবিধানিকভাবে রাষ্ট্রপতি কোনো কিছুই করতে পারবেন না দুটি কাজ ছাড়া, প্রধানমন্ত্রী এবং চিফ জাস্টিস নিয়োগ ছাড়া, বাকি সব কিছু কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী করতে হবে। তবে আমার যেটা বিশ্বাস যে মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে পরামর্শ দেওয়ার সময়ও নিজেরা হয়তো ইনফর্মালি তারা হয়তো আলোচনা করে নেবেন যে কোনটা দেশের জন্য ভালো, কোনটা জনগণের জন্য ভালো। আমরা একটা টানাপোড়েন চলছে বাংলাদেশে, সেটি হচ্ছে যে ভূ রাজনীতিতে আমরা যদি ধরে রাখি ভারত, চীন সহ এই রাজনীতির খেলায় কিন্তু বাংলাদেশ একটা চাপের মধ্যেও থাকে অনেক সময়। আমরা যদি একটু মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারের পাশাপাশি আমরা যদি আসি বর্তমান সরকারের যে প্রেক্ষাপটটা, ভারত সফরের কথা যেটি আসছে বা চীন সফর করেছে, প্রথমে মালয়েশিয়া গিয়েছে, সেই জায়গাটাতে আমরা বিশ্লেষকরা বলতে শুনেছি যে মাননীয় প্রধানমন্ত্রীর চীন সফর বাংলাদেশের একটা অর্থনৈতিক চেঞ্জ মেকার হিসেবে কাজ করবে। তো সেই জায়গাটাকে আপনি কীভাবে দেখেন, এবং বাংলাদেশের এখন যে ভূ রাজনীতি যে চাপটা রয়েছে সেটি মোকাবেলা করতে, সেই চ্যালেঞ্জগুলোকে এই সরকারের পক্ষ থেকে মোকাবেলা করতে কতখানি সমর্থ হবে? এবং ইতিমধ্যে আমরা দেখেছি যে ভারতের পক্ষ থেকে যখন 5ই আগস্টের যখন সারা দেশে এই দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হচ্ছিল জুলাই অভ্যুত্থানের, তখন পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণকে প্রচারকে কেন্দ্র করে ভারতে সেখানে তার সুযোগ করে দেওয়া কেন্দ্র করে বাংলাদেশের টানাপোড়েন চলছিল। সেই জায়গাটাকে আপনি কীভাবে দেখেন? এই ভারত বাংলাদেশ, বাংলাদেশ চীন, বাংলাদেশ আমেরিকা, এই রাজনীতিটাকে কীভাবে দেখেন আপনি? বাংলাদেশের আসলে আমাদের যে রাজনীতি, আমাদের যে ফিলসফি আর কি, পররাষ্ট্রনীতি, সেটা হলো যে আমরা আমাদের সব রাষ্ট্রের সাথে আমরা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখব, আমাদের স্বার্থ অক্ষুণ্ণ রেখে। তো আমাদের জন্য যে জায়গাটা লাভজনক, সুবিধাজনক, আমরা সেইখানে থাকব। আমরা কিন্তু কারোর দ্বারা ডিক্টেটেড হতে চাই না। আমরা পরস্পর সুবিধা বিবেচনা করে আমরা এগোতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী ভারত সফর আগে না যাওয়া এবং এখন উনি যাবেন কি না এটা নিয়ে যে টানাপোড়েন চলছে, এটা কিন্তু যুক্তিসঙ্গত। কারণ ভারত সরকার ফ্যাসিবাদীর জন্য যারা দায়ী, ফ্যাসিবাদ স্থাপনের জন্য, ভারত সরকার কিন্তু তাদেরকে সেখানে আশ্রয় দিয়েছেন। এবং আপনি একটু আগেই বললেন শুধু আশ্রয় দেয়নি, 5ই অগস্টে কিন্তু শেখ হাসিনা বক্তব্যও রাখলেন। এই বক্তব্য রাখাটা জাতীয়তাবাদী দল অথবা বিরোধী দল কারোর জন্যই কিন্তু এটি কাম্য নয়। তো সেই দিক থেকে কিন্তু ভারতের সাথে বর্তমান সরকারের টানাপোড়েন থাকবে, এটাই কিন্তু স্বাভাবিক। সেক্ষেত্রে চীন সফরটাকে আপনি কীভাবে দেখছেন? চীন সফরটা বর্তমান সরকার আসার পরে ভারত যেরকম শীতল হয়ে গেল, ভিসা বন্ধ করে দিল, ভারত যত শীতল হলো, ভারত কিন্তু নিজে শীতল হয়েছে, আমাদেরকে কিন্তু কিছু করতে হয়নি। চীন তত বেশি উষ্ণ হয়ে গেল। সো একদিকে ভারতের শীতলতা, অন্যদিকে চীনের অতি উষ্ণতা। তো দ্যাট ইজ কোয়াইট ন্যাচারাল যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী
সেখানেই আগে যাবেন, কারণ আমার দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির তো প্রয়োজন আছে। তো আমি মনে করি উনি সঠিক সিদ্ধান্তই নিয়েছিলেন। আপনি বলছিলেন যে আমাদের সংবিধানে বিচারপতি খায়রুল হককে তার কাঁধে বন্দুক রেখে এবং বাংলাদেশের যে তত্ত্বাবধায়ক সরকার সে নির্বাচন ব্যবস্থা সেটা কিন্তু পরে পার্লামেন্টে নিয়ে সেটাকে বাতিল করে দেওয়া হলো এবং সেটা নিশ্চয়ই আমাদের মনে আছে যে বলা হয়েছিল যে পরপর দুবার নির্বাচন হবে, পরবর্তী শর্ট জাজমেন্টে এসে সেটি কিন্তু গায়েব হয়ে গেল। আপনি যে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে এই যে আমিডামি একতরফা নির্বাচন, বিনা ভোটের নির্বাচনকে যদি আমরা ফিরে দেখা সেই স্বৈরা শাসনের দিকে তাকাই এবং এই নির্বাচন ব্যবস্থাকে ভেঙে দেওয়াটাকে আপনি কীভাবে দেখছেন? আমি প্রথমে যেটা বলবো যে জাস্টিস খায়রুল হক যে রায়টা দিয়েছিলেন সেই রায়টা বিএনপিও সে সময় বুঝতে পারেনি। কারণ বিএনপি তখন যেটা করেছিল যে রাজপথে আন্দোলন করলো এবং বলল যে আমরা খায়রুল হকের রায় মানি না। একথা কিন্তু বিএনপি তখন বলেছিল। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে দ্যাট ওয়াজ এ হিস্টোরিক মিস্টেক অন দ্য পার্ট অফ বিএনপি। কারণ আপনি যে কথাটা বললেন যে খায়রুল হক সাহেব বলেছিলেন যে পরপর দুটি নির্বাচন হবে এবং কেন হবে তাও তো উনি কিন্তু বলেছিলেন। ওনার রায়ের ভিতরে বিস্তারিত রায়ের মধ্যেও কিন্তু এটা ছিল ছিল না তা কিন্তু নয়। তো বিএনপির দরকার ছিল সে সময় খায়রুল হকের রায়টাকে স্ট্যাবলিশ করা দেন রিজেক্টিং। সো যখনই বিএনপি রায় রিজেক্ট করলো এবং রাজপথে নামার কথা বলল তখনই কিন্তু আওয়ামী লীগ একটি সুযোগ নিয়ে নিল। এই সুযোগটা কিন্তু তারাই চাচ্ছিল। বিচারপতি পরবর্তীকালে আপনি দেখবেন সেই সময় আমাদের প্রথম আলোর একজন রিপোর্টার ছিল জনাব মিজানুর রহমান। পরবর্তীকালে কিন্তু এই ব্যাপারে উনি লিখেছিলেন, মারা গিয়েছেন মিজানুর রহমান, মারা গেছে, উনি কিন্তু এটা লিখেছিলেন যে খায়রুল হক সাহেব কিন্তু এটা মিন করেননি। এবং সে সময় আমার কাছে জানতে চাওয়া হয়েছিল, আমাদের প্রয়াত প্রাইম মিনিস্টার ম্যাডাম খালেদা জিয়া আমার কাছে জানতে চেয়েছিলেন এটার ব্যাখ্যা কি। তখন কিন্তু আমি ওনাকে বলেছিলাম যে আপনি এই রায় রিজেক্ট করবেন না। স্ট্যান্ডিং কমিটির মিটিংয়ে আমাকে ডেকেছিল, আমি গিয়েছিলাম অ্যাজ অ্যান এক্সপার্ট। কিন্তু সেখানে আমি ছাড়া আমাদের আজকে যিনি রাষ্ট্রপতি হতে চলেছেন মির্জা ফখরুল ইসলাম, ওনার নিশ্চিতভাবে মনে আছে, আমি ওনার সাথে ওনাকেও বলেছিলেন, উনি কিন্তু আমার সাথে কিছুটা একমত ছিলেন, কিন্তু সবার মতামতের ভিড়ে আমাদের মতামত সে সময় কিন্তু আসলে টেকেনি। সো আমি মনে করি ওই সময় বিএনপির একটা হিস্টোরিক মিস্টেক হয়েছে। তবে এটা হলেই যে এটা থাকতো তা কিন্তু নয়, বাট আমাদের এটা রিজেক্ট করাটা, মানে বিএনপির এটা রিজেক্ট করাটা, ওই রিজেক্ট করাতে তারা আরেকটা পথ বের করে সেখানে শর্ট জাজমেন্ট দিয়ে সংসদ থেকে পাশ করিয়ে নিল। ও, এটা তো আমরা নতুনভাবে বুঝতে পারলাম। নিশ্চয়ই আপনার নিশ্চয়ই মনে আছে যে সেদিনকার কথা আমি বহুবার দেখেছি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নয়াপল্টনের সামনে থেকে পুলিশ কীভাবে দুর্ব্যবহার করছে, গালাগালি করছে, টেনে হিস্ট্রি ধরে নেওয়ার চেষ্টা করছে, আমাদের রিজভী ভাইও তাকেও, বহু নেতাকর্মীকে। কিন্তু সবচেয়ে মর্মান্তিক যে বিষয়টি সেটি হচ্ছে বেগম খালেদা জিয়ার বাড়ি থেকে এক কাপড়ে তাকে উচ্ছেদ করে দেওয়া। বেগম খালেদা জিয়াও কেঁদেছেন, আমার মনে আছে মির্জা ফখরুল ইসলাম অত্যন্ত একটা জ্বালাময় ভাষণ দিয়েছিলেন। সেই জায়গাটাকে আপনি কীভাবে দেখেন যে বেগম খালেদা জিয়ার বাড়ি থেকে তাকে উঠিয়ে দেওয়া হলো এবং আজকে 5ই আগস্টের সেই পতনের পর যিনি দাম্ভিকতা করতেন তার বাড়িতে এখন মিউজিয়াম হয়ে গেল? আপনি কীভাবে দেখেন বিষয়টাকে? একেবারে রাজনৈতিক একটি প্রশ্ন। তো আমি তো নিজে ব্যক্তিগতভাবে রাজনীতিবিদ না, আমার জন্য এটা বলাটা খুব ডিফিকাল্ট। বাট আমি এইটুকু বলবো যে আমাদের প্রয়াত প্রাইম মিনিস্টার জনাব খালেদা জিয়া, উনি অত্যন্ত রুচিশীল এবং অত্যন্ত ভদ্রভাবে কথা বলতেন। এবং আপনি দেখবেন যে উনি 24-এর পরও কিন্তু আমাদের শেখ হাসিনার ব্যাপারে কিন্তু কোনো ধরনের উচ্চবাচ্য উনি কিন্তু কখনো করেননি। তো শেখ হাসিনার আসলে ম্যাডাম খালেদা জিয়ার প্রতি একটা ভীষণ একটা ক্ষোভ, রাগ, হিংসা, যেটাই বলেন না কেন, ছিল বলে আমার কাছে প্রতীয়মান হয়। তাহলে এমনটি কিন্তু হওয়ার কথা ছিল না। শুধু তাই না, ওই জায়গাটাতে যাতে কখনো উনি ফিরতে না পারেন সেই জন্য কিন্তু ওখানে কিন্তু অনেকগুলো বিল্ডিং করে ফেলা হয়েছে। সেই হিস্টোরিক বাড়িটা, যে বাড়িতে আমাদের মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব থাকতেন, সেই বাড়ির চিহ্নটা পর্যন্ত কিন্তু ওখানে রাখা হয়নি। অত্যন্ত বেদনার দুঃখে। তো আমরা যদি সেই জায়গাটাকে আসি যে সম্মান দেওয়ার মানে কিন্তু আল্লাহ। বেগম খালেদা জিয়া যখন মারা গেলেন এবং তার যে আনুষ্ঠানিকতা তাকে দাফন করবার পূর্বে সেটি বিশ্বে হিস্টোরিক্যাল হয়ে থাকবে, সেটি তো আমাদের এখন একেবারে দৃশ্যপটেই ভাসে, মাত্র অল্প কয়েক জায়গার কথা। সেটাকে আপনি কীভাবে দেখেন? যিনি প্রতিহিংসা রাজনীতি করবার চেষ্টা করেছেন তিনি পালিয়ে গেলেন, আর অন্যদিকে
লাখো লাখো মানুষ জানাজায় অংশগ্রহণ করছে, দেশ বিদেশের ডিপ্লোম্যাটরা সেখানে আসছেন, ওই জায়গাটা কীভাবে দেখেন? দেখেন, আমি আবারও আমি মরহুম খালেদা জিয়া যাওয়ার আগে আমি মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের কথাটা বলি। তখন আপনি অনেক ছোট ছিলেন, তখন আমি বিশ্ববিদ্যালয়ের ছাত্র। রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব যখন মারা যান, ওনার যে জানাজা হয় এটা হচ্ছে সেকেন্ড বিগেস্ট, কারণ ম্যাডামেরটা হচ্ছে বিগেস্ট, আর জিয়াউর রহমান সাহেবেরটা হচ্ছে সেকেন্ড বিগেস্ট। আমি নিজে ওনার জানাজা নামাজ পড়েছি ফার্ম গেটে, একদম ফার্ম গেটে, রাস্তার উপরে। তাহলে কত দূর এসেছিল সেই সময়ের 1981-এ। আর ম্যাডামেরটা তো বলার অপেক্ষা আমরা সবাই দেখেছি। সো আসলে ম্যাডাম তো আসলে শুধু দেশের প্রধানমন্ত্রী ছিলেন না, বিএনপি যে ওনাকে বলতো দেশনেত্রী, উনি কিন্তু আসলে মৃত্যুর আগে উনি কিন্তু সেই স্বাক্ষরটা রেখে গেছেন যে উনি প্রকৃত অর্থেই দেশনেত্রী। এবং বিশেষ করে উনি এই 24-এর 5ই অক্টোবরের পরে ওনার যে রোলটা ছিল, উনি একটাবারও উনি কোনো প্রতিহিংসামূলক কোনো কথা বললেন না। তার থেকে কিন্তু ওনার যে একটা অ্যাকসেপ্টেন্স যেটা সব মানুষের মধ্যে থেকে গেল, তো উনি দেশনেত্রী হিসেবেই কিন্তু উনি আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন। আমরা আপনি বলছিলেন যে মাননীয় প্রধানমন্ত্রী এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মধ্যে যে একটা ভালোবাসা, মুগ্ধতার যে কেমিস্ট্রি আছে, সেই কেমিস্ট্রির মধ্যে দিয়ে তিনি রাষ্ট্রপতি হিসাবে নিশ্চয় হতে যাচ্ছেন। হলে রাষ্ট্র পরিচালনা, সরকার পরিচালনা উভয় ক্ষেত্রে কিন্তু খুব গুরুত্বপূর্ণভাবে আমরা সরকারের যে 31 দফা রয়েছে বা সরকার যে স্বপ্ন বাস্তবায়নের জন্য তারা মানুষকে স্বপ্ন দেখেছে, সেই স্বপ্নের পদযাত্রাকে আরও বেশি আমরা মসৃণ করতে পারবো। সে অবস্থার প্রেক্ষাপটে আমরা যদি একটু যাই যে রাষ্ট্রপতি হয়ে যাওয়ার পর যিনি রাষ্ট্রপতি হন তিনি তো এক ধরনের নানা রকম প্রোটোকলের মধ্যে বন্দী হয়ে যান। তো মির্জা ফখরুল ইসলামও হয়তো বা জানি না সে প্রোটোকলে বন্দী হয়ে যাবেন কিনা, কিন্তু তিনি তো উন্মুক্ত মানুষ, তিনি বিহঙ্গের মতো ঘুরে বেড়াতে চান। তিনি হাওড়ে যান, তিনি গ্রামে যান, তিনি কবিতা আবৃত্তি করেন, তিনি গান গান, সব কিছু মিলিয়ে তার এই বন্দি জীবন দশা হবে নাকি না তিনি উন্মুক্ত বিহঙ্গের মতো আগে যেভাবে কবিতা আবৃত্তি করতেন, হাওড়ে যেতেন, সেই জায়গাটা কীভাবে দেখেন আপনি? উনি কবিতা আবৃত্তি করতে পারবেন, উন্মুক্ত উনি থাকতে পারবেন, কিন্তু রাষ্ট্রের যে প্রোটোকল যেটা আছে, যে সিকিউরিটি পয়েন্ট অফ ভিউ থেকে উনি আগের মতো কিন্তু এত বের হতে পারবেন না। কারণ উনি আগের মতো বের হলে কিন্তু জনদুর্ভোগ বাড়বে। উনি যত বের হবেন তত রাস্তাঘাট বন্ধ থাকবে, যদিও আমাদের প্রাইম মিনিস্টার রাস্তাঘাট তেমন বন্ধ করেন না, বাট রাষ্ট্রপতি না চাইলেও কিন্তু রাষ্ট্রপতিকে এসএসএফ অতটা করতে দিবে না, যেটা আমার ধারণা। সুতরাং উনি আগের মতো পারবেন না, উনি অনেকটাই বঙ্গভবনের মধ্যেই সীমাবদ্ধ হবেন। তবে উনি সুযোগ একটা আছে, কিন্তু উনি কিন্তু আমাদের অনেকগুলো বিশ্ববিদ্যালয়, প্রাইভেট অ্যান্ড পাবলিক মিলে, তো উনি কিন্তু সবগুলোরই কিন্তু মূলত উনি চ্যান্সেলর। সুতরাং ওনার যদি ধৈর্য সহ্য থাকে, এবং থাকে শুধু না, আমি মনে করি ওনার থাকবে, তো উনি কিন্তু প্রতি মাসেই উনি বেরোতে পারবেন, কোনো না কোনো বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে উনি যেতে পারবেনই, অ্যাপার্ট ফ্রম ওনার আদার স্টেট ফাংশনস। তো সেখানে কিন্তু উনি জনগণের সামনে আসতে পারবেন, ছাত্রছাত্রীদের সামনে আসতে পারবেন, গার্ডিয়ানদের সামনে আসতে পারবেন, শিক্ষকদের সামনে আসতে পারবেন, কর্মচারীদের কাছে আসতে পারবেন। সুতরাং সুযোগ কিন্তু ওনার থেকে যাচ্ছে। সুতরাং নির্ভর করবে যে উনি কতটা সমাবর্তনে উনি থাকবেন, না কতটা উনি শিক্ষামন্ত্রীকে পাঠাবেন। তা আমাদের প্রত্যাশা থাকবে উনি যেন বারবার ফিরে আসেন বিভিন্ন সমাবর্তনগুলো, কারণ ওনার কাছ থেকে এই নতুন প্রজন্মের অনেক কিছু শেখার থাকবে, দেখার থাকবে। আমরা আরেকটা জায়গায় একটু আসি যে যারা মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি তো আমি বলছিলাম মুক্ত বিহঙ্গের মতো মানুষ, শিক্ষক ছিলেন, রাজনীতিবিদ ছিলেন, এবং তিনি জেল জুলুম সব কিছুরই মধ্য দিয়ে তিনি কিন্তু আজকে বঙ্গভবনের তিনি যাচ্ছেন। আমরা সেই জায়গায় খুবই আশাবাদী। আমরা বলা হয় যদি 70 অনুচ্ছেদ থাকতো তাহলে সেখানে যারা বিরোধী দলের পক্ষ থেকে বলা হচ্ছে সেই নির্বাচনটা আরও স্বাধীন এবং ভোটাধিকার হতো। তো সেই ক্ষেত্রে 70 অনুচ্ছেদ যদি থাকতো তাহলে মির্জা ফখরুল আলমগীর স্যারের প্রেসিডেন্ট হওয়ার বিষয়টাকে কিভাবে দেখেন? মানে 70 অনুচ্ছেদে যেটা আছে যে দলের বাইরে যে কেউ ভোট দিতে পারবে না, বর্তমান যেটি আছে দলের বাইরে যে কেউ ভোট দিতে পারবে না, সে কারণেই কিন্তু এটা মোটামুটি ফিক্সড, যে মোটামুটি না সার্টেনলি ফিক্সড যে মির্জা ফখরুল ইসলামই নির্বাচিত হতে যাচ্ছেন আগামী প্রেসিডেন্ট হিসাবে। বাট
আমাদের যে বিএনপির যে ইশতেহার আছে, নির্বাচনী ইশতেহার, এবং যে জুলাই চার্টার যেটা আছে, সেখানে দেখবেন যে 70 অনুচ্ছেদে কিন্তু পরিবর্তন আনা হচ্ছে। আগামী যে অষ্টাদশ সংশোধনী যেটি আসবে, সেখানে বিএনপির নির্বাচনী ইশতেহার অনুযায়ী এবং জুলাই চার্টার অনুযায়ী যে সংশোধনটি আসবে, সেই সংশোধনের ফলে পরবর্তী যে রাষ্ট্রপতি নির্বাচন হবে সেখানে কিন্তু এটা উন্মুক্ত থাকবে। সেখানে কেউ চাইলেই কিন্তু যে কাউকে ভোট দিতে পারবে। সেটি পরবর্তী অধিবেশনের অপেক্ষায় আমরা আমাদের 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 সংবিধান সংশোধনী তো আমরা আসছি, আমরা জানি ইতিমধ্যে কিন্তু একটি কমিটি গঠন করা হয়েছে, সংশোধনের জন্য পার্লামেন্টে কমিটি করা হয়েছে, এবং বিরোধী দল থেকে কিন্তু নামও চাওয়া হয়েছে। বিরোধী দল থেকে কিন্তু নামগুলো এখনো দেয়নি। আমি আশা করি যে ওনারা যেন নামগুলো দেন এবং একটি আলোচনার ভিত্তিতে একটি সুন্দর একটি সংশোধনী যেন আমাদের সামনে আসে। রাষ্ট্র, দেশ এবং আমরা সবাই যেন একটি ভালো সংশোধনী থেকে উপকৃত হই। আমরা একটা দ্বিতীয় বিরতি নিব, তার আগে আবারও একটা প্রশ্ন আসি। বিএনপির আস্থা কেন মির্জা ফখরুলের? এই জায়গাটা কি হবে দেখেন, শেষ যদি কয়েক মিনিটের আলোচনা করেন আপনি। বিএনপির আস্থা তো মির্জা ফখরুলে থাকবে এই কারণে, বিকজ অফ ওনার দীর্ঘদিনের যে রেকর্ড। হি ইজ অ্যান অ্যাবসলিউটলি অ্যামিয়েবল পার্সোনালিটি, এতে কোনো সন্দেহ নাই। ওনার বাচনভঙ্গি, ওনার কন্টেন্ট, ওনার শিষ্টাচার, ওনার দলের প্রতি ওনার যে আনুগত্য, দলের দুঃসময়ে অন্য কোনো কিছু না ভাবা, নিশ্চিতভাবে ওনার প্রতি যথেষ্ট প্রেশার ছিল। বিগত সরকার ডিজিএফ এর মাধ্যমে অনেক কিছু করেছেন, একাধিকবার কিন্তু দল ভাঙারও চেষ্টা করেছেন, কিন্তু মির্জা ফখরুল কিন্তু ওদিকে যাওয়া তো দূরের কথা, উনি সকল রাজনীতি, তার যে বিএনপি সকলকে কিন্তু এক জায়গায় রাখতে সমর্থ হয়েছেন। কারণ ম্যাডাম যখন শেষবার ম্যাডাম যখন জেলে গেলেন, আমাদের তারেক রহমান সাহেব অ্যাক্টিং চেয়ারম্যান যখন দেশের বাইরে, তখন তো কান্ডারি তো উনি তো ছিলেন, তো উনি তো ন্যাচারাল চয়েস থাকবে, এটাই তো স্বাভাবিক। এটা কিন্তু খুব প্রত্যাশিত ছিল, এটা কিন্তু কোনো সারপ্রাইজ না। আমার কাছে মনে হয় যে এটা ওনার নমিনেশনটা যথেষ্ট পরিমাণ প্রত্যাশিত ছিল। কারণ যদিও বিএনপিতে আরও অনেকেই ছিলেন যারা রাষ্ট্রপতির পদে যেতে পারতেন, কারণ বিএনপি একটা পুরনো দল, তারা গণতন্ত্র চর্চা করে আসছে অনেকদিন যাবতই, সুতরাং তাদের ভিতরে আরও অনেক ক্যান্ডিডেট ছিলেন, তার মধ্যে কিন্তু মির্জা ফখরুল অন্যতম ছিলেন। সুতরাং তার নামটা আসাটা খুবই রেলিভেন্ট। প্রিয় দর্শক, আমরা শেষ বিরতি নিচ্ছি। আমরা আবারও বলছি যে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বিএনপি সরকারের দায়িত্ব পালন করছে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের মানুষকে যেভাবে তার 31 দফা এবং তিনি দেশে ফিরে মানুষকে যেভাবে পাহাড় থেকে সমতল পর্যন্ত মানুষকে তাদের সকল মর্যাদায় যাকে যার অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে যে কমিটমেন্ট করছেন, তার পদযাত্রায় কিন্তু আমরা রয়েছি। এবং যেটি আমরা বলছি এবং বলবার চেষ্টা করছি যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতির পদে মনোনীত দিয়ে রাষ্ট্রপতি করবার পথ সুগম করার ক্ষেত্রে এটা সারপ্রাইজ কোনো ইস্যু নয়, সারপ্রাইজ নয়, আশ্চর্যিত হওয়ার কোনো ঘটনা নেই। এটাই হওয়া উচিত ছিল এবং এটাই হয়েছে। যদিও স্যার বলছেন এবং আমরাও বলছি যে বিএনপিতে আরও অনেক জ্যেষ্ঠ নেতা রয়েছেন, আর অনেক যোগ্য ব্যক্তিত্ব রয়েছেন, এটা বড় দল, দীর্ঘদিনের একটা সংগ্রামী দল, সেখানে বহু নেতৃত্ব রয়েছেন। তবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করবার যে সুযোগ করে দেওয়া হয়েছে দলের পক্ষ থেকে, সেটি কোনোভাবেই আশ্চর্যের কোনো ঘটনা নয়, সেটি হবারই কথা ছিল এবং সেটি হতে যাচ্ছে। প্রিয় দর্শক, আমরা ইসমানী মির্জা বশির প্রার্থীতে শেষ বিরতি নিচ্ছি। আমরা আবারও জানিয়ে রেখি, রাষ্ট্রপতি হিসাবে মির্জা ফখরুল ইসলামই বিএনপির আস্থা। আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক, অত্যন্ত সজ্জন ব্যক্তিত্ব, সমাজচিন্তক ডক্টর বোরহানউদ্দিন খান রয়েছেন আমাদের সাথে। আমরা শেষ মুহূর্তের আলোচনাও আবারও ডক্টর বোরহানউদ্দিন খানকে নিয়ে অল্প কিছুক্ষণের মধ্যে ইসমানী মির্জা বশির প্রার্থীতে ফিরে আসছি। দর্শক, ইসমানী মির্জা বশির প্রার্থীতে আবারও শেষ বিরতির পর ফিরে এসেছি। রাষ্ট্রপতি হিসাবে মির্জা ফখরুলের আস্থায় বিএনপির অতিথি হিসাবে আজকে আমাদের সাথে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ডক্টর বোরহানউদ্দিন খান। তার নিজের জীবনের অভিজ্ঞতা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা, সময়কালীন অবস্থা, রাজনীতির ১/১১ যে পট পরিবর্তনের প্রেক্ষাপট এবং ২৪-এর অভ্যুত্থানের পূর্ববর্তী সময় যে বাংলাদেশের ইতিহাসে যে ন্যাক্কারজনক ঘটনা এবং যে অপকর্মগুলো আওয়ামী সরকারের দুঃশাসনের সময় হয়েছে, সব কিছু কিন্তু আমরা আলোচনা শুনলাম। আমরা বলছিলাম যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরই কিন্তু তিনি রাষ্ট্রপতির যে পদায়ন হতে যাচ্ছেন, যে ভোটের প্রার্থী হতে যাচ্ছেন, সেটি কিন্তু
জাতির প্রত্যাশিত ছিল, দলের পক্ষ থেকেও প্রত্যাশিত ছিল। আমি ডক্টর বোরহানুদ্দিন খান আপনার কাছে যদি একটু আসবার চেষ্টা করি, সেটা হচ্ছে যে রাষ্ট্রপতি মূলত সাংবিধানিক একটা পদ, এই পদের রাজনৈতিক অভিজ্ঞতার পাশাপাশি আর কোন কোন গুণাবলীগুলি বেশি গুরুত্বপূর্ণ, আপনি কিভাবে দেখেন বিষয়টাকে? একটি হচ্ছে যে সহনশীলতা রাষ্ট্রপতি হিসেবে। উনি দীর্ঘদিন একটি রাজনৈতিক মেরুকরণের মধ্যে ছিলেন, সেখানে পক্ষ বিপক্ষের ব্যাপারটা ছিল, বাট উনি যখন রাষ্ট্রপতি হয়ে যাবেন, সে রাষ্ট্রপতি হিসাবে কিন্তু ওনাকে উনি দেশের রাষ্ট্রপতি, তো ওনাকে একটা নিরপেক্ষ জায়গায় যেতে হবে, দলীয় অবস্থান পরিত্যাগ করে, এবং ওনার রোলটা থাকবে যে বিভিন্ন রাজনৈতিক দলের ভিতরে কখনো দ্বন্দ্ব বা ডিসএগ্রিমেন্ট এগুলি থাকলে উনি তার সেটা চেষ্টা করবেন ওনার নিজস্বভাবে, যে হয় ওনাদেরকে ডেকে কথা বলে বা ওনার নিজস্ব মেকানিজম ইউজ করে সেটাকে রিজলভ করার। এই যে মিডিয়েশন করার যে ইয়েটা, এটা রাষ্ট্রপতির জন্য কিন্তু একটা খুব ভালো একটা অপরচুনিটি, কারণ উনি নিরপেক্ষ হিসাবে যাকেই ডাকবেন সেই আসবে, তার কথা শুনবে। তো সুতরাং তার মাধ্যমে কিন্তু উনি আমাদের অনেক সমস্যারই কিন্তু উনি সমাধান দিতে পারবেন, তার বিচক্ষণতা দিয়ে সে সমাধান দিতে পারেন। আমরা বাংলাদেশের রাজনীতিতে কিন্তু দুঃসময় বহুবার ঘটেছে, যখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করা হয়, বেগম খালেদা জিয়াকে যখন ১/১১ সরকার এসে উৎখাত করবার চেষ্টা করে, -2 ফর্মুলা থেকে -1 ফর্মুলা চলে গেল, মরহুমা বেগম খালেদা জিয়ার বাড়ি উচ্ছেদ করা হলো, তাকে অন্যায়ভাবে জেলে রাখা হলো, এবং এক ধরনের বলা হয় যে তাকে চিকিৎসার অভাবে কিন্তু মৃত্যুর পথের দিকে তাকে ঠেলে দেওয়া হয়েছে। ম্যাথোটিক্স নামে একটা ওষুধ তাকে দেওয়া হতো, যেটি লিভারের সমস্যার সময় তাদেরকে দেওয়া যায় না, তার আলট্রাসোনোগ্রাম বা অন্যান্য বিষয়গুলো করা দরকার ছিল, চিকিৎসা থেকেও তিনি বঞ্চিত হয়েছিলেন। সো দুঃসময়ে কিন্তু রাষ্ট্রপতি সবচাইতে বড় গুরুত্বপূর্ণ দায়িত্ব এবং ভূমিকা পালন করতে হয়। যেহেতু বিএনপির আস্থা মির্জা ফখরুলই, দলের এবং দেশের দুঃসময়ে মির্জা ফখরুল কি সেই হাল ধরতে পারবেন কি না? ইতিপূর্বে যদিও আমরা বারবার বলছি তিনি কখনো দলের সাথে, দেশের সাথে তিনি এমন কোনো কাজ করেননি দেশের স্বার্থের বিরোধী, দলের স্বার্থের বিরোধী, কিন্তু যখন রাষ্ট্রপতির অধীনে রাষ্ট্রপতির স্থান তিনি যা পাবেন, ঠিক সে সময় তিনি এই দুঃসময়ের কাণ্ডার হিসেবে ভূমিকা পালন করতে পারবেন কিনা? আমি কনফিডেন্ট যে উনি পারবেন। আই এম ভেরি কনফিডেন্ট, কারণ উনি ওনার যে পার্সোনালিটি, উনি দলীয় মানসিকতার ঊর্ধ্বে যে উনি নিরপেক্ষ থাকতে পারবেন। দেশের জন্য যেটা প্রয়োজন, দেশের জন্য যা দরকার, সেই ডাইরেকশন উনি দিতে পারবেন, এটা আমি কনফিডেন্ট। এবং ওনার যে নৈতিক ব্যক্তিত্ব এবং যে অভিভাবকত্ব যেটা ওনার জন্য আছে, সেটা দিয়েই উনি আশা করি পারবেন। দেশি বিদেশি অপশক্তি যদি কোনোভাবে মাথাচাড়া দিয়ে ওঠে, তখন মির্জা ফখরুল সে দায়িত্বশীল ভূমিকায় দেশকে রক্ষা করবার ক্ষেত্রে কতখানি প্রতিপালন করবেন, আপনি কীভাবে দেখেন? আসলে দেশীয় বা বিদেশি তো দুভাবে করতে পারে। একটি হচ্ছে আপনার যুদ্ধের মাধ্যমে, তো যুদ্ধের মাধ্যমে যদি কিছু হয়, তো সেটা তো উনি তো কমান্ডার ইন চিফ, উনি আমাদের আর্ম ফোর্সেসকে অ্যাকর্ডিংলি ডাইরেকশন দিবেন, আমি নিশ্চিত। তবে আমরা কেউ আশা করি না আমরা সেদিকে যাব। যদি রাজনৈতিকভাবে যদি কোনোভাবে কোনো আমাদের কোনো কু সরাসরি কোনো সরাসরি কু আমি ধরে নিচ্ছি এটা হবে না, নিশ্চয়ই না, লেটস নট হোপ ইট। বাট দেন আমরা কিন্তু জনাব আব্দুর রহমান বিশ্ব যখন প্রেসিডেন্ট ছিল, তখন কিন্তু আমরা দেখেছি উনি কিন্তু একটি কু প্রতিহত করতে পেরেছিলেন। তো সুতরাং আমাদের বিএনপি থেকে মনোনীত যে রাষ্ট্রপতি জনাব আব্দুর রহমান বিশ্বাস, উনি যদি পেরে থাকেন, উনি কিভাবে পেরেছিলেন, কি করা উচিত রাষ্ট্রপতির, সেই ইতিহাস তো জনাব মির্জা ফখরুল নিশ্চয়ই জানেন, আর জানা না থাকলে উনি জেনে নেবেন এবং সেভাবে উনি প্রস্তুতি নেবেন। তবে আমার দৃঢ় বিশ্বাস যে গণতান্ত্রিক প্রক্রিয়া যেটা শুরু হয়েছে, এবং 24 এই অগাস্টে বা এখন তখন থেকে এখন পর্যন্ত আমাদের সেনাবাহিনীর যে গৌরব ভূমিকা, এ ধরনের কোনো আশঙ্কা আমি করছি না। যত আশঙ্কায় থাকুক না কেন, দেশ এবং জাতি আমরা ভরসা রাখতে চাই। দেশের দুঃসময়ের কাণ্ডারি হিসাবে নিশ্চয়ই মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার দায়িত্বশীল ভূমিকা পালন করবার ক্ষেত্রে পিছপা হবেন না। যেহেতু জীবনের এই অধ্যায়ে এসে এখন আর প্রাপ্তির
আর কোনো কিছুই কিছু নাই। কিছুই নাই। এবং আমি শুনেছি যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর একবার নির্বাচন করার সময় তিনি তার জমি বিক্রি করে নির্বাচন করেছেন এবং বাপদাদার অনেক সম্পত্তি থাকার পরও এই সম্পত্তি ক্ষয়ে কিন্তু তিনি তার এই বিভিন্ন ক্ষেত্রে তার খরচ তিনি বহন করেছেন। আমি একেবারে শেষ প্রশ্নে আসি। আপনি একজন সচেতন নাগরিক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, অনেক ছাত্র তৈরি করেছেন, অনেকেই আজকে প্রশাসনিকভাবে তারা দায়িত্বশীল ভূমিকা পালন করছেন, দেশে বিদেশে বহু ছাত্র আপনার নানা রকমভাবে কৃতিত্বের স্বাক্ষর রাখছেন। আপনি এই জাতির অভিভাবক হিসেবে মির্জা ফখরুল ইসলাম দায়িত্ব পালন করলে আপনি রাষ্ট্রপতির কাছ থেকে কি প্রত্যাশা করেন? প্রথম যেটি ভাববো সেটা হলো যে সংবিধানের অভিভাবকত্ব। ওনাকে হি ইজ দ্য গার্ডিয়ান অফ দ্য কনস্টিটিউশন। জাতীয় ঐক্য এবং গণতান্ত্রিক মূল্যবোধকে ওনাকে সমুন্নত রাখার জন্য কাজ করতে হবে এবং আইনের শাসন প্রতিষ্ঠায় রাষ্ট্রপতির যে নৈতিক ভূমিকা আছে সেখানেও তাকে অবতীর্ণ হতে হবে এবং রাষ্ট্রপতি পদের যে সর্বজনীন শ্রদ্ধা যেটা আছে সেই জায়গাটাকে ওনাকে কিন্তু সমুন্নত করতে হবে। সেই জায়গা থেকে যেন কোনোভাবেই যেন বিচ্যুতি না ঘটে, কারণ রাষ্ট্রপতি হচ্ছে একটি দেশের নাগরিকের জন্য কিন্তু শেষ ভরসা, একটি নিরপেক্ষ ব্যক্তি। কারণ রাষ্ট্রপতি যদি নিরপেক্ষ ব্যক্তি না হতো তাহলে কিন্তু দল থেকে ওনার পদত্যাগ করা লাগতো না। আমেরিকার প্রেসিডেন্ট কিন্তু নিরপেক্ষ না। ডোনাল্ড ট্রাম্প ইজ রিপাবলিকান। মির্জা ফখরুল জাতীয়তাবাদী প্রেসিডেন্ট হবেন না, উনি প্রেসিডেন্ট হবেন পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, আমাদের প্রেসিডেন্ট উনি। সুতরাং এইটা উনি মনে রাখবেন এবং মনে রেখেই আমাদেরকে সুন্দর একটা ভবিষ্যতের দিকে নিয়ে যাবেন বলে আমি আশাবাদী। প্রিয় দর্শক, মির্জা ফখরুল ইসলাম আলমগীর হয়তো আর কয়েকদিন পরেই নির্বাচন এবং তিনি জাতির প্রেসিডেন্ট হবেন, জাতির অভিভাবক হবেন। জাতির ক্রান্তি লগ্নে যেভাবে আমরা মনে করি যে দেশকে রাষ্ট্রকে রক্ষা করবার জন্য তিনি তার দায়িত্বশীল ভূমিকা পালন করবেন, তার স্নিগ্ধতা, মুগ্ধতা, তার সততা, তার ন্যায়, তার নিষ্ঠা সব কিছুই কিন্তু তাকে অভিভাবকের দায়িত্বে পালন করবার জন্য দেশের মানুষ হৃদয় ভরে তার জন্য দোয়া করছে। আমরা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এবং যিনি রাষ্ট্রপতি হতে যাচ্ছেন জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তাদের দুজনের মধ্যে যে ধরনের একটা কেমিস্ট্রির কথা বলছিলাম, যে ধরনের একটা আত্মীকরণ রয়েছে, যে ধরনের একটা মনে করি যে ভালোবাসা রয়েছে এবং সিনিয়র জুনিয়রের প্রতিপালন করবার ক্ষেত্রে আমরা দেখেছি যে শ্রদ্ধাবোধের জায়গায় রয়েছে, যে মমত্ব রয়েছে, এর মধ্য দিয়ে জাতি যে নতুন অভিভাবক পেতে যাচ্ছে, নতুন রাষ্ট্রপতি পেতে যাচ্ছে, নিশ্চয়ই বিএনপি যার প্রতি আস্থা রেখেছেন তিনি জাতির অভিভাবক হিসেবে দেশের মানুষও আস্থা অর্জন করতে তিনি সমর্থ হবেন। এই বিশ্বাস রেখে আমাদের আজকের ইস্পানি মির্জাপুর শুভরাত্রি এখানে শেষ করছি। প্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন। একই সাথে ডক্টর বোরহান স্যার, আপনিও এবং আপনার সার্বিক মঙ্গল কামনা করে আপনি ভালো থাকবেন এই প্রত্যাশা করে আজকের আয়োজন এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সবাই মিলে সুস্থ থাকবেন। খোদা হাফেজ।